এক্সপ্রেস। সাহিত্য শুধু গল্প নয়, সাহিত্য মানুষকে মানুষ হতে শেখায়। সাহিত্য এক্সপ্রেসে আজ আপনাদের জন্য থাকছে সাহিত্যিক লাভক্রাফট, P.H. লাভক্রাফট রচিত দি হন্টার অব দি ডার্ক। গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটি। রবার্ট ব্লেকের মৃত্যুর পর সেই মৃত্যুর কারণ তথা ধরন নিয়ে শুরু হলো বিস্তর জল্পনা কল্পনা। দেখা গেল এ বিষয়ে নানান মুনির নানা মত। সাধারণভাবে ধারণাটা এমন দাঁড়ালো যে ভদ্রলোকের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। কিন্তু সেই আপাত ধারণার পথে অন্তরায় হয়ে দাঁড়ালো একটা বিষয়। অনেকেই প্রশ্ন তুলল, তাই যদি হবে তবে মৃত্যুর সময় যে জানালার সামনে তিনি বসেছিলেন সেটা ভাঙেনি কেন? বাজ পড়ল, জানালার পাশে বসে থাকা ব্যক্তি তড়িতাহত হয়ে মারাও গেলেন, অথচ যে জানালা দিয়ে সেই বিদ্যুতের আগমন হলো সেটা অবিকল অক্ষত রয়ে গেল। এ কেমন করে হয়? এই যুক্তির উত্তর অবশ্য কারো কাছ থেকে পাওয়া গেল না। তবে প্রকৃতির বুকে এমন অনেক ঘটনাই তো ঘটে থাকে যার কোনো যুক্তিসম্মত ব্যাখ্যা পাওয়া যায় না। ভদ্রলোকের মুখের পেশিগুলো ভয়ানকভাবে কুঁচকে ছিল। দেখে মনে হয়েছিল মৃত্যুর পূর্বে তিনি ভয়ানক কিছু একটা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। আবার এমনও হতে পারে যে হঠাৎ করেই তার হার্ট অ্যাটাক হয় এবং যন্ত্রণায় তার মুখের কুঞ্চন হয়ে ওই রকম বিকৃতি হয়। তবে তার মৃত্যুর আগের শেষ কয়েকদিনের ডায়েরি এন্ট্রি দেখলে খানিক ধন্দেই পড়তে হয়। সেগুলো পড়ে একবার মনে হয় তিনি হয়তো এক কল্পলোকের ঘরে বিরাজ করতেন, আবার কখনো মনে হয় স্থানীয় কিছু কুসংস্কার আর লোকশ্রুতি দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত বা বলা ভালো অভিভূত হয়ে পড়েছিলেন। তবে ফেডারেল হিলের কুখ্যাত পরিত্যক্ত গির্জাটার সাথে যে রবার্ট ব্লেকের কোনো একটা যোগাযোগ ছিল, তা সজ্ঞানে হোক বা অজ্ঞানে, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ব্লেকের ওই ডায়েরি এবং মৃত্যুর কিছুদিন আগে থেকে তার অদ্ভুত কিছু গতিবিধি তার জলজ্যান্ত প্রমাণ। ব্লেক পেশায় ছিলেন একজন লেখক তথা চিত্রশিল্পী, কিন্তু এই দুই ক্ষেত্রেই তার বিষয়টা ছিল বড় অদ্ভুত। তিনি লিখতেন ও আঁকতেন মূলত স্বপ্ন, ভয় আর কুসংস্কার নিয়ে। না, এসব নিয়ে কোনো রকম প্রচারমূলক ব্যবসা তিনি করতেন না, বরং তিনি ছিলেন রীতিমতো একজন গবেষক তথা বিশেষজ্ঞ। লেখায় ও ছবিতে সেই অতীন্দ্রিয় জগৎকে তিনি ফুটিয়ে তুলতেন এক অসামান্য শৈল্পিক দক্ষতায়। শোনা যায় এই অঞ্চলে আসার আগে তিনি থাকতেন মিলওয়াকিতে। সেখানে এই সমস্ত অতীন্দ্রিয় অতিলৌকিক বিষয়ে চর্চা করতে গিয়ে তার এক পরিচিত ভদ্রলোকের মৃত্যু হয়। মৃত্যু বলতে অকাল মৃত্যু। তিনিও ছিলেন ব্লেকের মতোই একজন ওকাল্টিস্ট। সম্ভবত এই বিয়োগান্তক ঘটনার জেরেই সবকিছু ছেড়ে ছুড়ে ব্লেক চলে আসেন এই প্রভিডেন্স অঞ্চলে। তার মৃত্যুও সেই আগের ঘটনার সাথে কোনোভাবে সম্পর্কিত কিনা সে বিষয়ে হলফ করে কিছু বলা যায় না। তবে ব্লেকের ডায়েরি পুলিশের হাতে আসার পর থেকে আরো বেশ কিছু ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যারা ব্লেকের ডায়েরির এন্ট্রিগুলোকে গুরুত্ব দিচ্ছেন তারা অতীতের কিছু ঘটনার সাথে এই মৃত্যুর সংযোগ সূত্র খুঁজছেন। শত হোক, ব্লেক ছিলেন একজন গবেষক, তাই তাঁর ডায়েরিতে তিনি শুধু নিজের অদ্ভুত অভিজ্ঞতার কথাই লেখেননি, লিখেছেন সেই অভিজ্ঞতার সাথে জড়িত নানান ইতিহাস বা ঘটনার কথাও। যেমন 1877 সালে নবীনপন্থী স্টারি উইজডম সেক্টের উত্থানের কথা, ফেডারেল হিলের সেই গির্জার প্রাচীনত্বের ইতিহাস এবং সর্বোপরি 1893 সালে এডউইন এম লিলিব্রিজ নামে একজন অনুসন্ধিৎসু সাংবাদিকের আকস্মিক অন্তর্ধানের কথা। আর এই সাথে তিনি এঁকে রেখে গেছেন একটা আশ্চর্য ছবি, কোনো এক অপার্থিব জীবের ছবি, যে জীবকে তিনি স্বচক্ষে দেখেছেন বলে ডায়েরিতে দাবি করেছেন। সালের শেষে শীতের সময় তরুণ রবার্ট ব্লেক আসেন প্রভিডেন্স অঞ্চলে। এখানে কলেজ স্ট্রিটের সম্ভ্রান্ত এলাকায় একটা বাড়ির উপর তলাটা তিনি ভাড়া নেন। মনোরম জায়গা, যেমন প্রাকৃতিকভাবে সুন্দর ঠিক তেমনি সংস্কৃতিতে ভরপুর। জায়গাটা পর্বতের পাদদেশে।
বাড়ির কাছেই ব্রাউন ইউনিভার্সিটির সুসজ্জিত ক্যাম্পাস আর সমৃদ্ধ জন হেই লাইব্রেরি। শহরের মধ্যেই জায়গাটা যেন এক চিরসবুজ মরুদ্যানের মতো। ছোট অথচ বাগিচা পরিবেষ্টিত সুন্দর বাড়িঘর, পুরনো দিনের কাঠের জানালা দরজা, ঠিক যেন ঊনবিংশ শতকের এক টুকরো জাদুঘর গ্রাম। বাড়ির চালের উপর ছেয়ে থাকে ফুলে ভরা লতাগুল্মের গুচ্ছ, তার পাশে কোথাও বা কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে থাকে একটা দুটো বেড়াল। ব্লেকের বাড়িতে 3টে ঘর, একটা বসার ঘর, একটা শোবার ঘর এবং একটা বড়সড় স্টাডি বা পড়ার ঘর। স্টাডিটা বাড়ির সামনের দিকে, সেই ঘরে আছে একটা বড় সড়ো জানালা, ফলে রোদ হাওয়া খেলে প্রচুর। একই সাথে সেই জানালা দিয়ে দেখা যায় গোটা শহর তথা দূরের পাহাড়ের এক নৈসর্গিক দৃশ্য। এই বাড়িটা একটু উঁচু অংশে, ফলে সেই দৃশ্য আরো বেশি মনোমুগ্ধকর হয়ে ওঠে। আর এটা পশ্চিম দিক হওয়ায় ওই জানালা দিয়েই ব্লেক নিত্য দেখতে পান দূর পাহাড়ের আড়ালে এক রক্তিম সূর্যাস্তের নিসর্গ। দিগন্তরেখার সেই পাহাড়ের সারি কখনো স্পষ্ট হয়ে ওঠে, কখনো বা মুখ ঢাকে কুয়াশার আড়ালে। সেই পর্বত শিরার একটা অংশে, আন্দাজ তার বাড়ি থেকে মাইল 2 দূরে, জেগে থাকে একটা শৈলশৃঙ্গ, যার স্থানীয় নাম ফেডারেল হিল। বড় অদ্ভুত সুন্দর সেই পাহাড়টা। গোটা ঢাল জুড়ে অজস্র ছোট ছোট ঘরবাড়ি। কাছে থেকে দূরে দৃশ্য ক্রমাগত ঝাপসা হয়ে আসে, লুকোচুরি খেলে কুয়াশার মধ্যে। সেই ছোট্ট শৈল শহরটার গোটাটাই যেন এক মূর্তিমান রহস্য। কুয়াশা আর বাড়িগুলোর চিমনি থেকে নির্গত ধোঁয়া জায়গাটাকে আরো বেশি রহস্যময় করে তোলে। সেদিকে তাকালেই ব্লেকের মনে কেমন যেন একটা আশ্চর্য অনুভূতি হয়, যেন এক অন্তহীন অজানা অপার্থিব জগৎ সহসা মাথা তুলে জেগে উঠেছে কুয়াশার সমুদ্র থেকে। তার মনে একটা অদম্য ইচ্ছে জেগে ওঠে ওখানে যাবার, পায়ে হেঁটে ওই রহস্যময় টাউনের পাকদণ্ডী অলিগলি আবিষ্কার করতে ইচ্ছে করে। ধীরে ধীরে নিজের বই খাতা আসবাবপত্র সমস্ত কিছু আনিয়ে ব্লেক তার নতুন বাড়িতে একেবারে জাঁকিয়ে বসলেন। সারাদিন লেখালেখি আর ছবি আঁকার কাজ করেন, কখনো প্রয়োজন হলে 2-4টে ঘরের কাজকর্ম। খাওয়া দাওয়ার দায়িত্ব বাড়িওয়ালি নিয়েছেন, কাজেই একলা অকৃতদার মানুষের নির্ঝঞ্ঝাট জীবন। স্টুডিওটা তিনি বানিয়েছেন তার চিলে কোঠার ঘরে, কারণ ওখানে জানালা আর স্কাইলাইট দিয়ে সব থেকে বেশি আলো আসে। এই বাড়িতে আসার পর প্রথম বছরের শীতকালের মধ্যেই তিনি লিখে ফেললেন তার সব থেকে বিখ্যাত আর সুপরিচিত 5টা ছোট গল্প। ছবিও এঁকে ফেললেন প্রায় খান 7 একেবারে সার্থক শিল্পী জীবন যাকে বলে। তবে লেখা এবং আঁকা উভয় ক্ষেত্রেই তার বিষয় ছিল বড়ই অদ্ভুত তথা বিচিত্র। আশ্চর্য নাম না জানা অপার্থিব বিষয় নিয়ে তার কারবার। ছবিতে আঁকতেন অমানুষিক কিছু প্রাণীর ছবি, যাদের এই বাস্তব পৃথিবীতে দেখা যায় না। অপার্থিব সব রাক্ষস, দৈত্য, দানব, ভিনগ্রহী প্রাণী। তার গল্পের চরিত্র তারাই। কখনো ল্যান্ডস্কেপ আঁকলে তখনও আঁকেন কোনো এক অজানা জগতের ছবি। প্রায়ই সূর্যাস্তের সময় ব্লেক বসে থাকেন তার স্টাডির পশ্চিম দিকের জানালাটার সামনে। জায়গাটা তার এতই পছন্দ যে লেখার টেবিলটাও রেখেছেন সেই জানালার সামনে। স্বপ্নালু দৃষ্টিতে তিনি চেয়ে থাকেন নিচের বাড়িঘর, রাস্তাঘাট, বাগান, পার্ক আর সেখানে সদা বিচরণশীল মানুষজনের দিকে। কিন্তু তারপরেই বারবার তার দৃষ্টি চলে যায় দূরের ফেডারেল হিলের রহস্যময় কুহুকিনী দৃশ্যপটের দিকে। তিনি শুনেছেন ওই টাউনটা মূলত একটা কলোনি, সেখানে ইতালিয়ান কিছু পরিবারের বাস, তাই ওদিককার বাড়ি ঘরের আকারগুলো এদিককার থেকে বেশ আলাদা, যেন পৃথিবীর বুকেই অন্য একটা পৃথিবী। না জানি কি রহস্য বুকে নিয়ে দাঁড়িয়ে আছে ওই ফেডারেল হিল। শিল্পীর মনে বুনে ওঠে কত কি কল্পনা। সন্ধে নামার পর সেই রহস্য আরো ঘনীভূত হয়ে ওঠে। বাড়িগুলোয় মিটমিট করে জ্বলে ওঠে জোনাকির মতো আলো। কুয়াশার চাদর মুড়িয়ে ঘুমোতে যাবার প্রস্তুতি নেয় ফেডারেল হিল। এদিকে জমজমাট শহরের আলোকোজ্জ্বল সন্ধ্যার সাথে পাহাড়ের ওই ঝিম ধরানো সন্ধ্যের কোনো মিল নেই। ফেডারেল হিলের সুদূর আর সুউচ্চ অংশটা, যেটা প্রায় সবসময় ঝাপসা হয়ে থাকে কুয়াশায়, সেখানে দেখা যায় একটা বিরাটকায় প্রাচীন পরিত্যক্ত গির্জার আবছায়া অবয়ব। দিনের বিশেষ কিছু সময়ে আকারটা স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে সূর্যাস্তের সময়
রক্তাভ আকাশের দৃশ্যপটে ফুটে ওঠে ওই গির্জার সুউচ্চ টাওয়ারগুলো। যতবার সেদিকে তাকান চোখ আটকে যায় ব্লেকের। কি যেন এক অমোঘ আকর্ষণ তাকে টেনে ধরে। তিনি দৃষ্টি সরাতে পারেন না। চোখে ফিল্ড গ্লাস লাগিয়ে দেখা যায় ভগ্নপ্রায় পুরো গির্জার উত্তর দিকের অংশটা। সেদিকটায় আছে ঢালু ছাদ, আর তার মাথায় একটা সুউচ্চ টাওয়ার। প্রাচীন মধ্যযুগীয় গথিক নির্মাণ শৈলীতে তৈরি লম্বা সূচালো কাচের জানালার সারি। দেখে মনে হয় গোটা স্থাপত্যটাই পাথরের তৈরি। কম করে হলেও 100 বছরের পুরনো তো হবেই। প্রাচীন আর্কিটেকচার নিয়ে ব্লেকের বেশ গভীরেই পড়াশুনো আছে। তার ধারণা জর্জিয়ান শিল্পধারা আর গথিক প্রাচীনত্বের এক আশ্চর্য মিশেল ওই গির্জার স্থাপত্য। সম্ভবত 1810 থেকে 15-র মাঝামাঝি তৈরি। একটা একটা করে মাস কাটতে লাগলো, একটা করে দিন কাটে, আর দূরের ওই আবছায়া গির্জার প্রতি ব্লেকের কৌতূহল আরো বেড়ে ওঠে। জায়গাটা যে পরিত্যক্ত তাতে কোনো সন্দেহ নেই, কারণ ফিল্ড গ্লাস দিয়ে দেখেও কোনোদিন একবারের জন্যও ওই গির্জার কোনো জানালায় আলো দেখতে পাননি ব্লেক। তবে একটা জিনিস তার চোখে পড়েছে, ওই জায়গাটার উপর দিয়ে পাখির ঝাঁক উড়ে গেলেও কোনোদিন ওই গির্জার ছাদে বসে না। না পায়রার ঝাঁক, না কাক, না বকের সারি। ব্যাপারটা খুবই আশ্চর্যের, তাতে সন্দেহ নেই, কারণ পাখিরা সাধারণত উঁচু গির্জার ছাদ বা টাওয়ার ভীষণ পছন্দ করে। তাহলে এখানে না বসার কি কারণ? তার পাড়া প্রতিবেশীদের মধ্যে বেশ কয়েকজনকে জায়গাটা সম্পর্কে জিজ্ঞেস করেও ব্লেক বিশেষ কিছু জানতে পারলেন না। প্রতিবেশীরা জানালেন ওই জায়গাটা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। জায়গাটা ইতালিয়ান রেফিউজিদের একটা কলোনি হওয়ার জন্য তারা ওদিকে বিশেষ যান না, তাই ওই গির্জার ব্যাপারে তারা কিছুই জানেন না। দেখতে দেখতে বসন্তকাল এসে গেল। শুষ্ক বৃক্ষ শাখায় উঁকি দিল সবুজ কিশলয়। কিন্তু ব্লেকের মনটা একেবারেই ভালো নেই। বিস্তর ভাবনা চিন্তার গবেষণার পর একটা নতুন উপন্যাস লেখায় হাত দিয়েছেন তিনি, কিন্তু কিছুতেই বিশেষ সুবিধা করে উঠতে পারছেন না। গল্পটা কিছুতেই দানা বাঁধছে না। প্রতিদিন লেখার টেবিলে লিখতে বসে কলম চলতে চায় না। জানালা দিয়ে হতাশ চোখে তিনি চেয়ে থাকেন বাইরে। দূর দিগন্তে সেই রহস্যময় গির্জার দিকে তাকিয়ে তিনি আরো আনমনা হয়ে পড়েন। অবশেষে ব্লেক বুঝলেন যে তার একটু বিরতির প্রয়োজন নতুন কিছু অভিজ্ঞতার। কি বলতে পারে, তাতেই হয়তো মাথাটা আবার খুলে যাবে। আচ্ছা, ওই ফেডারেল হিলের দিকটায় একবার পায়ে হেঁটে ঘুরতে গেলে কেমন হয়? জায়গাটা সচক্ষে দেখেও আসা যাবে, আবার মাথাটাও পরিষ্কার হবে। এপ্রিলের শেষ সপ্তাহের দিকে একদিন ব্লেক বেরিয়ে পড়লেন সেই অজানার উদ্দেশ্যে। শহরতলির একের পর এক রাজপথ, অলিগলি পায়ে পায়ে পেরিয়ে যেতে লাগলেন তিনি। এমনিভাবেই একসময় তিনি এসে দাঁড়ালেন শহরতলির একেবারে শেষ প্রান্তে। এই জায়গাটা শহরতলির মূল জনপদের থেকে আরো অনেক বেশি প্রাচীন। এই অংশের সর্বাঙ্গে ক্ষয়িষ্ণুতা আর মলিনতার ছাপ। এখানেই শহরতলির সীমানা বরাবর একটা ভগ্নপ্রায় প্রাচীর, তার মাঝে একটা অংশে ততোধিক ভগ্নপ্রায় একটা আর্চওয়ে বা তোরণ। এখান থেকেই শুরু হচ্ছে ফেডারেল হিলের চড়াই, আর সেই চড়াইয়ের সাথে তাল মিলিয়ে উঠে গেছে ধাপে ধাপে সিঁড়ি। ব্লেক বুঝলেন ইতালিয়ান রেফিউজিদের কলোনিতে প্রবেশ করার এটাই রাস্তা। কয়েক মুহূর্ত চারপাশটা ভালো করে দেখে নিয়ে সেই পথে পা বাড়ালেন তিনি। জায়গাটা দূর থেকে দেখে যেমন রহস্যময় লাগে, সামনে থেকে দেখতেও তার চেয়ে কম রহস্যময় কিছু নয়। পার্থক্য শুধু এটুকুই, দূর থেকে দেখার সময় দৃশ্যপট ঢেকে রাখে কুয়াশা, যেটা এখন অনুপস্থিত। প্রথমটায় আশেপাশে কোনো জনমনীষী দেখা যাচ্ছিল না। ছায়া ছায়া আধো অন্ধকারাচ্ছন্ন সংকীর্ণ পাকদণ্ডী পথ কুণ্ডুলি পাকিয়ে ক্রমশ উঠে গেছে ওপর দিকে। পথের দুধারে প্রাচীন পাথরের তৈরি বসতবাড়ির সারি, কখনো দু একটা দোকানপাট। প্রত্যেক মোড়ে নীল সাদা পথনির্দেশের সাইনবোর্ড। বেশ খানিকটা এগিয়ে মানুষের দেখা পেলেন ব্লেক। পোশাক পরিচ্ছদ, চেহারা, চালচলন সবই একেবারে ভিন্ন। গোটা জায়গাটার মধ্যেই কেমন যেন একটা ভিনদেশী পরিবেশ বিরাজ করছে। আগত মানুষগুলোর মুখে কিন্তু হাসি নেই। শিশুরা খানিক হইচই করলেও বড়দের মুখে কেমন যেন বিষাদের ছায়া।
ব্লেককে দেখে তাদের চোখে একই সঙ্গে কেমন যেন একটা বিস্ময় আর সন্দেহের ভাব ফুটে উঠল। ব্লেক ভাবলেন, সচরাচর শহরতলির মানুষকে তো এখানে দেখা যায় না, তাই হয়তো তাকে দেখে সকলে এত বিস্মিত। কিন্তু সমস্যা হলো, খুব স্বাভাবিকভাবেই কোনো একটা জায়গাকে দূর থেকে দেখতে যেমন লাগে, কাছ থেকে দেখতে তার চেয়ে অনেকটাই অন্যরকম লাগে। বাড়ির স্টাডি থেকে ফেডারেল হিলের যে বার্ডস আই ভিউ ব্লেক অনায়াসে দেখতে পান, আজ ফেডারেল হিলে পৌঁছে সেই দৃশ্যপট সম্বল করে পথ খোঁজার কোনো উপায় নেই। মূল রাস্তা থেকে ডাইনে বায়ে অজস্র সর্পিল অলিগলি পথ বেরিয়ে গেছে এদিক ওদিক। কোন পথে এগোলে যে সেই রহস্যময় গির্জার সামনে পৌঁছানো যাবে তা ব্লেকের জানা নেই। তিনি মূল রাস্তা ধরে এগোনোই স্থির করলেন। আরো কিছু দূর এগোতেই বাড়িঘরের ফাঁক দিয়ে দূরে চোখে পড়ল একটা গির্জার উঁচু টাওয়ারের মতো অংশের অবয়ব। ওটাই কি তবে সেই গির্জা? কোন পথে গেলে ওই দিকটায় পৌঁছানো যাবে? কাউকে একটা জিজ্ঞেস করতে পারলে ভালো হতো। সামনের মোড়টা ঘুরতে ব্লেক দেখলেন তার ডান হাতে একটা মণিহারি দোকান। ব্লেক গিয়ে ঢুকলেন দোকানের ভেতর। গোলগাল হাসিমুখ দোকানদার এগিয়ে এলেন তার দিকে। দোকানে ঢুকে একটা কিছু না কিনে শুধু পথ নির্দেশ জিজ্ঞেস করে চলে যাওয়াটা নেহাতি অভদ্রতার ব্যাপার হবে। এই ভেবে ব্লেক দুটো পেন্সিল আর কিছু খাম কিনলেন। তিনি দেখলেন দোকানদার ইতালিয়ান হলেও ভদ্রলোক বেশ ভালোই ইংরাজি বলেন। ব্লেক এবার কথায় কথায় সেই পরিত্যক্ত গির্জার পথ নির্দেশ জিজ্ঞেস করলেন, কিন্তু উত্তরে দোকানদার ভদ্রলোক স্মিত হেসে মাথা নেড়ে বললেন যে কোনো গির্জার রাস্তা তিনি চেনেন না। ব্লেক আর কথা না বাড়িয়ে নেমে এলেন রাস্তায়। হাঁটতে হাঁটতে এক সময় তার মনে হলো তিনি যত এগোচ্ছেন আশেপাশের পরিবেশ যেন ততই আরো রহস্যময় হয়ে উঠছে। আরো কিছুটা এগোতেই ব্লেকের দেখা হলো একজন ফেরিওয়ালার সঙ্গে। এই লোককে গির্জার পথ নির্দেশ জিজ্ঞেস করতেই একটা অপ্রত্যাশিত প্রতিক্রিয়া হলো। লোকটার চোখে মুখে এক মুহূর্তের জন্য কেমন যেন একটা আতঙ্কের ছায়া ফুটে উঠল। তারপর ব্লেককে সম্পূর্ণ অগ্রাহ্য করে লোকটা হাঁটা দিল উল্টো দিকে। ব্লেক কি বলবেন বুঝে উঠতে পারলেন না। দেখলেন যেতে যেতে লোকটা ডান হাত দিয়ে নিজের কপালে আর বুকে পবিত্র ক্রুসিফিক্স আঁকছে। ব্লেক বুঝলেন তার নিজের পথ তাকে নিজেকেই বার করতে হবে। তিনি আবারও সামনের দিকে পা বাড়ালেন। আরো 3টে মোড় ঘোরার পরেই আচমকা বাঁ দিকে দূরে মেঘলা আকাশের দৃশ্যপটে ব্লেক দেখতে পেলেন গির্জার উঁচু টাওয়ারের কালো অবয়ব। এবার অনেকটাই কাছে। তাহলে কি এই বাঁ দিকের গলিটায় ঢুকলেই ওখানে পৌঁছানো যাবে? এক মুহূর্ত চিন্তা করে ব্লেক বাঁ দিকের সরু গলিটায় ঢুকে পড়লেন। রাস্তাটা কিছু দূর গিয়ে হঠাৎই খাড়াই উপর দিকে উঠে গেছে। সে পথে উঠতে উঠতে ব্লেক বার দুয়েক পথও হারালেন, কিন্তু তবুও কাউকে পথ নির্দেশ জিজ্ঞেস করার সাহস বা প্রবৃত্তি তার হলো না। এখানে আশেপাশে বাড়িগুলোতে টুকটাক কিছু মানুষজন দেখা যাচ্ছে। বাড়ির সামনের রোয়াকে বসে গল্পগুজব করছেন বাড়ির বউরা। শিশুরা খেলে বেড়াচ্ছে বাড়ির সামনে। তাদের চিৎকার আর হর্ষধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে আনাচে কানাচে। অবশেষে যাত্রাপথের অবসান হলো। সহসা ব্লেক দেখলেন তিনি এসে পড়েছেন গলির শেষে একটা বেশ বড় সড়ো ফাঁকা পাথরে বাঁধানো চত্বরে। চত্বরের ওই পাশে একটা উঁচু পাথরের প্রাচীর, তার উপর লোহার রেলিং আর কাঁটা তারের বেড়া দেওয়া। প্রাচীরের অপর প্রান্তে প্রায় 6 ফুট উঁচু একটা বিরাটাকার পাথরের চাতালের উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে সেই দৈত্যাকার কালের স্পর্শে কালো হয়ে আসা পরিত্যক্ত গির্জা। গির্জাটার একেবারেই ভগ্নপ্রায় দশা। দক্ষিণ দিকের উঁচু টাওয়ারটার উপরের অংশের অনেকটাই ধসে গেছে। দেওয়ালে সূক্ষ্ম কারুকার্যের অনেকটাই এখন বিলুপ্ত প্রায়। এখানে ওখানে ইতস্তত বিক্ষিপ্তভাবে গজিয়ে উঠেছে শ্যাওলা আর ঘাস। তবে গ্লাস পেইন্টিং করা কাঁচের জানালাগুলো প্রায় সবকটাই অক্ষত রয়েছে, যদিও সেগুলোর অনেকগুলোরই কার্নিশ উধাও। বিরাট সদর দরজাটা শক্ত করে বন্ধ করা। বাইরে ঝুলছে একটা বড় সড়ো লোহার তালা, তার উপর আবার মোটা লোহার শিকল জড়ানো। শুধু তাই নয়, পাঁচিলের গায়ে যে লোহার গেটটা রয়েছে সেটাও তালা আর শিকল দিয়ে একইভাবে বন্ধ করা। গেট থেকে গির্জার মূল সদর দরজা পর্যন্ত পাথরের পথটা ঢেকে আছে আগাছায়। পুরো গির্জার ছায়াটা যেন একরকম মুড়িয়ে রেখেছে গোটা এলাকাটাকে।
সেই ছায়ার মধ্যেই কেমন যেন একটা গা ছমছমে অমঙ্গলের স্পর্শ পেলেন ব্লেক। সে এক অদ্ভুত অনুভূতি যা ভাষায় প্রকাশ করা দুষ্কর। বাইরের পাথরের চত্বরটা একেবারে ফাঁকা নয়, গুটি কয়েক লোকজন সেখানে ঘোরাফেরা করছে। ব্লেকের চোখে পড়ল একপাশে দাঁড়িয়ে আছেন একজন গোলগাল চেহারার পুলিশ সার্জেন্ট। ব্লেক পায়ে পায়ে তাঁর দিকে এগিয়ে গেলেন। ভদ্রলোকের সাথে কথা বলে ব্লেকের মনে হলো ইনি আইরিশ বংশোদ্ভূত, তবে বেশ মিশুকে প্রকৃতির মানুষ। কথায় কথায় তাকে গির্জাটার বিষয়ে জিজ্ঞেস করলেন ব্লেক। ভদ্রলোক কপালে ও বুকে পবিত্র ক্রুসিফিক্স আঁকলেন। তারপর চাপা কণ্ঠে বললেন, ওই জায়গাটা নিয়ে কেউ কথা বলে না স্যার। শুধু তাই নয়, দিনের আলো চলে যাওয়া মাত্রই এদিকটায় আর কেউ আসে না। আমাদের স্থানীয় গির্জার পাদ্রী বলেছেন ওটা নাকি চরম অপবিত্র একটা জায়গা। ওটা নাকি এক সময় কারা সব দখল করে নিয়েছিল। ওখানে নাকি এক সময় সাক্ষাৎ শয়তানের বাস ছিল। অন্ধকার হলেই শুনেছি ভেতর থেকে নানান রকম নাকি অদ্ভুত শব্দ টব্দ শোনা যেত। মনে হতো কারা যেন ফিস ফিস করে কথা বলছে, তারপর মনে হতো কারা যেন কাঠের মধ্যে কাঠ ঘষছে। আমরা 3 পুরুষ ধরে এই এলাকায় বাস করছি স্যার। আমার বাবা দাদুর কাছে শুনেছি ওই জায়গাটা নিয়ে অনেক রকম গুজব রয়েছে। আর স্যার, বললে কেউ বিশ্বাস করবে না, একদিন আমার ডিউটি থেকে ফিরতে একটু দেরি হয়েছিল। সেই সময় মনে হলো আমিও যেন কিসব ফিসফিসানি শুনতে পেলাম। ভদ্রলোক বলতে লাগলেন, শুনেছি অনেক বছর আগে একটা বিশেষ সম্প্রদায়ের লোক ওই গির্জায় এসে উপস্থিত হয় এবং তারা ওই গির্জাটা জোর করে দখল করে নেয়। নামে খ্রিস্টান হলেও তারা নাকি আসলে চরিত্রে বা কাজকর্মে একেবারেই খ্রিস্টান ছিল না। মানে তাদের উপাসনায় আমাদের প্রভু যিশুর নামগন্ধ নাকি পর্যন্ত ছিল না। লোকগুলো নাকি আসলে ছিল শয়তানের উপাসক। ওই গির্জাটাকে এরা খারাপ কাজে ব্যবহার করার একেবারে আখড়া বানিয়ে ফেলেছিল। এরা নাকি সাক্ষাৎ শয়তানকে এই গির্জায় তুলে এনেছিল নরকের অন্ধকার থেকে। তারপর একদিন সব কথা জানাজানি হয়ে গেল। তারপর এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলো। তৎকালীন এক পাদ্রী, ফাদার ও ম্যালে, তার বিশেষ ক্ষমতা বলে সেই শয়তানি অস্তিত্বটাকে এখান থেকে একবারে তাড়িয়ে দিলেন। তো আমার মনে হয় তিনি জিনিসটাকে তাড়িয়ে দিতে পারেননি, জানেন তো, বরং ওটাকে বোধহয় একটা বন্দি টন্দি করে রেখেছেন ওই 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 গির্জাটার ভেতরে। তাহলে আপনি বলুন স্যার, এখনো শব্দ কি করে শোনা যাবে? ফাদার আজ বেঁচে থাকলে সঠিকটা বলতে পারতেন, কিন্তু এখন আর তার মতো জ্ঞানী মানুষ কেউ নেই। তাই এখনকার যিনি ফাদার আছেন তিনি বলেছেন আমরা যেন সকলে ওই গির্জার থেকে শত হস্ত দূরে থাকি। জায়গাটা যতই এড়িয়ে চলা যায় ততই ভালো। সত্যি বলতে হালে বেশ কিছু সময় যাবত এখানে কারোর তো কোনো ক্ষতি হয়নি। তাই যতখানি সাবধানতা অবলম্বন করা যায় ততই মঙ্গল। এমনিতে এই বিল্ডিং এর অবস্থাও খুব একটা ভালো নয়। এমনি থাকতে থাকতে একদিন তপাস করে নিচে থেকে ভেঙে টেঙে পড়ে যাবে, ব্যাস সমস্ত ল্যাঠা চুকে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আজকে তবে আসি, আমার তো ডিউটি শেষ। ব্লেকের কাছ থেকে বিদায় নিয়ে পুলিশ সার্জেন্ট প্রস্থান করলেন। ব্লেক সেই আশ্চর্য গির্জার ক্ষয়িষ্ণু স্থাপত্যের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলেন। সত্যি গির্জাটাকে দেখলেই কেমন যেন একটা অস্বস্তি আর ভয়ের উদ্রেক হয় মনের গভীরে। তবে ব্লেকের বর্তমান অনুভূতিটা ঠিক ভয়ের নয়, বরং কৌতূহলের। ওকাল্ট নিয়ে তার পড়াশুনো, সেই তার চর্চার বিষয়। তাই গির্জাটার এই আপাত লোককাহিনীগুলোর পিছনে ঠিক কি সত্যি ইতিহাস লুকিয়ে রয়েছে তা জানতে বড় ইচ্ছে হচ্ছে ব্লেকের। কিন্তু পুলিশ ভদ্রলোক যা বলেছেন তার থেকে বেশি কিছু এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যাবে বলে তো মনে হয় না। এই মানুষগুলোর কাছে তাদের বিশ্বাসটাই শেষ কথা। ইতিহাস নিয়ে তাদের বিশেষ মাথা ব্যথা নেই। বিষয়টা সম্বন্ধে যদি ভালো করে জানা যেত তবে তার নতুন উপন্যাসটার জন্য হয়তো বেশ কিছু ভালো উপাদান মিলতে পারত। আকাশের মেঘ এক মুহূর্তের জন্য একটু সরল, চারপাশ ঝলমলে হয়ে উঠল মুহূর্তে। কিন্তু অপরাহ্নের সেই সূর্যালোক গির্জার ছায়ায় কোনো পরিবর্তন আনতে পারল না, বরং রক্তিম আকাশের দৃশ্যপটে সেই ছায়া যেন আরো প্রকট আকার নিল। সেদিকে চেয়ে থাকতে থাকতে ব্লেকের আকর্ষণ যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল।
শুধুমাত্র একবার যদি কোনোভাবে গির্জাটার ভেতর ঢোকা যেত, তাহলে অনেক অজানা রহস্যের সন্ধান মিলত। কিন্তু চারদিক থেকে তো শক্ত করে বন্ধ করা। ব্লেক গির্জার পাঁচিলের চারপাশটায় চক্কর দিতে লাগলেন। ঘুরতে ঘুরতে তিনি চলে এলেন একেবারে উত্তর প্রান্তে। এখানে এসে তিনি দেখতে পেলেন একটা জায়গায় রেলিং এর বেশ কটা গড়াদ নেই। এই জায়গাটায় যদি একটু কষ্ট করে পাঁচিলের উপরে ওঠা যায়, তাহলে ওই গারদের ফাঁক দিয়ে খুলে যাওয়া যেতে পারে। আর সত্যি যদি এলাকার লোকজন জায়গাটাকে এড়িয়ে চলে, তাহলে তার প্রবেশের পথে কেউ বাধা সৃষ্টি করতে আসবে বলে তো মনে হয় না। সেই মতো পাথরের খাঁজে খাঁজে পা রেখে ব্লেক উঠে এলেন পাঁচিলের একেবারে উপরের অংশে। তারপর রেলিং দিয়ে গলে ঢুকলেন ভেতরের চত্বরে। এই জায়গাটা অনেকটা উঁচু, তাই এখান থেকে দক্ষিণ প্রান্তের সেই চত্বরটাও দেখা যায় যেখানে ব্লেক একটু আগে দাঁড়িয়ে পুলিশ সার্জেন্টের সাথে কথা বলছিলেন। সেদিকে চোখ পড়তে ব্লেক দেখলেন সেখানে পায়চারিরত কিছু মানুষ ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তাঁরই দিকে। তাদের চোখে আতঙ্ক আর অবিশ্বাসের দৃষ্টি। ঘন ঘন তারা ক্রুসিফিক্স আঁকছে তাদের কপালে আর বুকে। পর মুহূর্তেই তারা সকলে একসাথে দৌড়ে পালালো চত্বর ছেড়ে। একই সঙ্গে আশেপাশের সমস্ত বাড়ির জানালাগুলো ধপাধপ বন্ধ হতে লাগলো। একজন মোটামতো বয়স্ক ভদ্রমহিলা ছুটে বেরিয়ে এলেন নিজের বাড়ির সদর দরজা দিয়ে। তারপর রাস্তায় খেলতে থাকা বাচ্চাগুলোর হাত ধরে দ্রুত বেগে টানতে টানতে নিয়ে চলে গেলেন বাড়ির ভেতর। অবাক দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ চেয়ে থেকে ব্লেক দীর্ঘশ্বাস ফেললেন। কি করবেন তিনি? ফিরে যাবেন? কিন্তু এত দূর এসে জায়গাটা না দেখে ফিরে যাওয়াটা... 7-5 ভেবে তিনি ভেতরে ঢোকাই স্থির করলেন। আগাছা গজানো পাথরে বাঁধানো চত্বরটা পার হয়ে তিনি এগোলেন মূল বিল্ডিংটার দিকে। আগাছার মধ্যে থেকে দুপাশে বিভিন্ন জায়গায় উঁকি মারছে চ্যাপ্টা চ্যাপ্টা পাথরের ফলক। ব্লেক বুঝলেন এই জায়গাটা আগে চার্চের ব্যারিয়াল গ্রাউন্ড বা কবরখানা ছিল। তারই হেডস্টোন গুলো ওভাবে বেরিয়ে আছে। সদর দরজাটার সামনে এসে দাঁড়ানো মাত্রই ব্লেকের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হলো। তার মনে হলো এই মুহূর্তে সেখান থেকে বেরিয়ে তার প্রস্থান করা উচিত। কিন্তু আবারও বাদ সাধল তার অদম্য কৌতূহল। তিনি দেখলেন সদর দরজা ছাড়াও পাশের দিক দিয়ে রয়েছে আরো দুটো দরজা, কিন্তু 3টে দরজার কোনোটাতেই সুবিধা করা গেল না। তাহলে অন্য কোনো একটা ঢোকার রাস্তা খুঁজে বার করতে হবে। ব্লেক গির্জার চারপাশটা ভালো করে দেখতে লাগলেন, কোথাও কোনো ভেতরে ঢোকার মতো ফাঁক ফোকর আছে কিনা। গির্জার পেছন দিকটায় এরকম একটা প্রত্যাশিত পথ পাওয়া গেল। ব্লেক দেখলেন একটা নিচু জানালা। সেই জানালার কোনো পাল্লা নেই। সম্ভবত এটা কোনো ভাড়ার ঘর বা সেলারের জানালা। নিচু হয়ে সেই জানালা দিয়ে মাথা ঢুকিয়ে ব্লেক ভেতরটা দেখার চেষ্টা করলেন। ঘরটা একটা সেলারি বটে। জানালা দিয়ে যতটুকু ক্ষীণ সূর্যের আলো ঢুকছে তাতেই দেখা যাচ্ছে চারিদিকে ভাঙাচোরা বা অব্যবহৃত জিনিস স্তূপীকৃত করে রাখা। সেসবের উপর ধুলো আর মাকড়সার জালের পুরু আস্তরণ। ভিতরের হাওয়া যেন গুমোট হয়ে থমকে আছে। হামাগুড়ি দিয়ে সেই জানালা দিয়েই ভেতরে ঢুকে পড়লেন ব্লেক। তারপর জানালা থেকে লাফিয়ে নামলেন ভেতরের ধুলিমলিন পাথুরে মেঝের উপর। সেলারটা আকারে বিরাট। দূরে ডান দিকের একটা কোণে একটা আর্চওয়ে, সেখান দিয়ে সিঁড়ি উঠে গেছে ধাপে ধাপে। বাইরে থেকে আসা ক্ষীণ আলোয় এর থেকে বেশি কিছু দেখতে পেলেন না ব্লেক। তবে বোঝাই যাচ্ছে এই সেলার থেকে চার্চের মূল অংশে যেতে হলে ওই সিঁড়ি দিয়েই উপরে উঠতে হবে, কারণ ওটা ছাড়া এই ঘর থেকে বেরোনোর আর কোনো দরজা নেই। তবে তার আগে একটা ব্যবস্থা করতে হবে। এদিক ওদিক তাকিয়ে ব্লেক দেখলেন দেওয়ালের গা ঘেঁষে রাখা আছে একটা বিরাট আকার কাঠের ব্যারেল। জিনিসটাকে গড়িয়ে সেই জানালার সামনে নিয়ে এসে রাখলেন তিনি, নাহলে বেরোনোর সময় এই জানালায় তিনি হাত পাবেন না। তারপর মনস্থির করে নিয়ে পা বাড়ালেন সেই সিঁড়ির দিকে। আর্চওয়ের মুখটা ঢেকে আছে পুরু মাকড়সা জালের পর্দায়। দু হাতে সেই পর্দা ছিঁড়তেই তিনি দেখতে পেলেন পাথরের সিঁড়ি উঠে গেছে অন্ধকার থেকে অন্ধকারতর একটা অংশে। ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলেন ব্লেক। কাছে একটা আলো থাকলে ভালো হতো।
কিন্তু তিনি ধূমপান করেন না বলে তার কাছে একটা দেশলাই পর্যন্ত নেই। একপাশের দেওয়াল ধরে হাতড়ে হাতড়ে তিনি উঠতে লাগলেন উপরের দিকে। খানিক দূরে উঠেই সিঁড়িটা বাঁক নিয়েছে এক পাশে। ব্লেক হাত দিয়ে বুঝতে পারলেন পাশের দেওয়ালে একটা বন্ধ দরজা। একটু নাড়াচাড়া করার পর দরজার ছিটকিনিটা খুলে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকে ব্লেক দেখলেন ক্ষীণভাবে আলোকিত একটা বিরাট হল ঘরে এসে পড়েছেন তিনি। দুপাশে রাখা সার সার প্রেয়ার বেঞ্চ, কালের আঘাতে সেগুলোর অবস্থা তথৈবচ, ঘুণে খেয়ে ভেঙে চুরে এক শেষ। দুপাশের দেওয়ালে লম্বা কাঁচের জানালা দিয়ে অপরাহ্নের অস্তগামী সূর্যালোক ঢুকে এক রহস্যময় আলো আঁধারি তৈরি করেছে গোটা ঘরটা জুড়ে। এটাই তবে গির্জার একতলা, অর্থাৎ সদর ফটক দিয়ে ঢুকলে এখানেই প্রথমে এসে ঢুকতে হবে। ব্লেক এবার খানিক দ্রুত পায়ে চারপাশটা ঘুরে দেখতে লাগলেন। পুরোপুরি অন্ধকার নামার আগেই তাকে ফিরতে হবে। ঘরটার চারদিকের দেওয়ালে অনেকগুলো দরজা, আর সেগুলোর কোনোটাতেই তালা দেওয়া নেই। তাই বিনা বাধায় ব্লেক সব ঘরগুলো ঘুরে দেখতে লাগলেন। ভেতরের আসবাবপত্রগুলো দেখলেই বোঝা যায় চার্চটা কত পুরনো। এখানে সর্বত্র ধুলো আর মাকড়সা জালের বারবারন্ত। তার উপর ক্ষীণ সূর্যের আলো পড়ে আরো কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছে। জানালাগুলোর কাচের ওপর এত ঝুল জমেছে যে কাচের ওপর করা গ্লাস পেন্টিং গুলো প্রায় বোঝাই যাচ্ছে না। তবে ব্লেক যেটুকু বুঝতে পারলেন তাতে তার মনে হলো সেগুলো আহামরি কিছু শিল্পকর্ম নয়। তবে চিরাচরিত ছবির পাশাপাশি সেখানে আঁকা আছে একটা অদ্ভুত প্যাটার্ন বা ডিজাইন, যেটা অন্য কোনো গির্জায় ব্লেক কোনোদিন দেখেননি। পিছনের দিকে একটা ঘরে ঢুকে ব্লেক দেখলেন সেটা আদতে একটা লাইব্রেরি। একদিকের দেওয়াল জুড়ে একটা কাঠের মথে খাওয়া বড় বুকশেলফ, তার মধ্যে সার দিয়ে রাখা চামড়ায় বাঁধানো প্রচুর বই, সেগুলো আংশিক পোকায় কাটা। ব্লেক লেখক ও গবেষক মানুষ, বই দেখে তাই তার মনে আগ্রহ জেগে উঠল। তিনি এগিয়ে গেলেন সেই বুকশেলফের দিকে। এখানেও জানালা দিয়ে ক্ষীণ আলো এসে পড়েছে। সেই আলোতেই ঝুঁকে পড়ে তিনি বইগুলোর স্পাইনে লেখা নামগুলো পড়তে আরম্ভ করলেন। আর পড়তেই ভয়ানকভাবে চমকে উঠলেন ব্লেক। এসব কি বই রাখা এখানে? গবেষণার খাতিরে নামগুলো ব্লেকের সুপরিচিত। নেক্রোনমিকন, দ্য লিভার ইভানিস, কালটেস দেস গলেস অফ কমতে দে আরলেথ, এই প্রত্যেকটা নামই যেন অন্ধকারের সাথে জড়িত। ব্লেক জানেন এসব বইতে লেখা আছে অন্ধকারের অজানা সব অস্তিত্বের কথা, তাদের উপাসনা পদ্ধতি। গবেষণা করতে গিয়ে এ সমস্ত বইয়ের শুধুমাত্র নামের উল্লেখ পেয়েছেন ব্লেক, কিন্তু সেই সমস্ত বইয়ের আসল টেক্সটগুলো এই প্রথম তিনি স্বচক্ষে দেখলেন। এসব বই যে এখনো পৃথিবীর কোথাও সংরক্ষিত থাকতে পারে তা কল্পনাও করা যায় না। আরো কত অজস্র বই সেখানে রাখা, যাদের নামও ব্লেক কোনোদিন শোনেননি। ব্লেক বুঝলেন স্থানীয় গুজব এক বর্ণ মিথ্যে নয়। অধার্মিক নিষিদ্ধ উপাসনার রীতিমতো আখড়া ছিল এই স্থান। বুকশেলফের একপাশে রাখা একটা ভাঙা ডেস্ক, তার উপর রাখা একটা ছোট্ট চামড়ায় বাঁধানো রেকর্ড বুক। কৌতূহল বশত সেটা খুলে ব্লেক দেখলেন তার মধ্যে সাংকেতিক ভাষায় কিসব যেন লেখা। এই পরিবেশে ভালো করে পড়তে না পারলেও ব্লেক বুঝলেন এটা কোনো একটা সাংকেতিক ভাষা। এই ধরনের ভাষা বা চিহ্নসমূহ আগে ব্যবহার করা হতো অ্যালকেমি, জ্যোতিষশাস্ত্র এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে। এখনকার দিনে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রেও কালে ভদ্রে এই সমস্ত সংকেত ব্যবহার করা হয়। ব্লেক জানেন এই এক একটা চিহ্ন হলো আসলে এক একটা বর্ণমালার অক্ষর। পুরো খাতাটাই প্রথম থেকে শেষ পর্যন্ত লেখায় ঠাসা। পরে ভালো করে পড়ে দেখবেন এই মনে করে ব্লেক খাতাটা নিজের কোটের পকেটে পুরে নিলেন। শেলফে থাকা অন্যান্য বইগুলো পড়ে দেখার একটা অদম্য ইচ্ছে জাগছিল তার মনে, কিন্তু এত কিছু হাতে করে ওই ছোট জানালা দিয়ে বেরোনো মুশকিল হবে। তার থেকে পরে কোনো এক সময় এসে তিনি না হয় একটা একটা করে বই নিয়ে যাবেন। তবে একটা জিনিস ভেবে ব্লেক খুবই অবাক হলেন, গোটা গির্জার সমস্ত জিনিস এমনভাবে নষ্ট হয়ে গেলেও বইগুলো তুলনায় এতখানি অবিকৃত কিভাবে আছে। আশা তো করা যায় না যে তার আগে বিগত 60 বছরে এই গির্জায় আর কেউ ঢুকেছে। একতলাটা ঘোরা শেষ করে ব্লেক আবার সিঁড়ির মুখটায় ফিরে এলেন।
এখান থেকে সিঁড়ি দোতলা হয়ে সোজা উঠে গেছে ওপরের অন্ধকার টাওয়ারে। সম্ভবত এই টাওয়ারটাই তিনি তার বাড়ির জানালা দিয়ে দূর থেকে দেখতে পান। ব্লেক আবারও সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলেন। দোতলায় উঠে ব্লেক দেখলেন সেখানেও একটা বড়সড় হল, আর তার চারপাশ দিয়ে সার সার ঘর। সেগুলো সবই ফাঁকা। সম্ভবত এগুলো পাদ্রীদের থাকার ঘর ছিল। এখানে আর বিশেষ সময় ব্যয় না করে ব্লেক আবারও উপরের রাস্তা ধরলেন। এবারে সিঁড়ি ভেঙে উপরে ওঠা খুব কষ্টকর হয়ে উঠল, কারণ প্রথমত চারদিকে মাকড়সার ঝুল আর ধুলো সর্বাধিক। যতই উপরে ওঠা যায় ততই ধুলোর ঘনত্ব বাড়ে। আর দ্বিতীয়ত এখান থেকে সিঁড়ি উঠে গেছে টাওয়ারের মাথায়, ফলে চারপাশ থেকে দেওয়াল চেপে এসে যাত্রাপথকে ক্রমশ সংকীর্ণ করে দিয়েছে। সেই সংকীর্ণ পথ দিয়েই সর্পিলভাবে ঘোরানো পাথরের সিঁড়ি উঠে গেছে ওপর দিকে। ব্লেকের প্রায় দম বন্ধ হয়ে আসতে লাগলো, তবুও তিনি উঠতে লাগলেন। অবশেষে ব্লেক এসে পৌঁছলেন টাওয়ারের মাথার ঘরটাতে। যে কোনো গির্জার টাওয়ারের মাথায় সাধারণত বেলফ্রাই আর চাইম থাকে। সেখান থেকে ঘন্টা বাজানো হয় চার্চের যে কোনো সার্ভিসের সময়। কিন্তু এই ঘরে এসে ব্লেক অবাক হয়ে দেখলেন এই ঘরে কোনো ঘন্টা নেই। ঘন্টা নেই বলতে ঘন্টা লাগাবার কোনো ব্যবস্থাই নেই। ব্লেক বুঝলেন এই ঘরটা প্রথম থেকেই অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হতো। ঘরটা আকারে আন্দাজ 15 ফুট বাই 15 ফুট তো হবেই। চারদিকে দেওয়ালে একটা করে বড় জানালা, ফলে এই শেষ অপরাহ্ন বেলাতেও গির্জার নিচের অংশের তুলনায় এই ঘরে আলো অনেকটাই বেশি। জানালায় আগে খড়খড়িয়ার পর্দা ছিল, কিন্তু এখন তা বিলুপ্ত প্রায়। এবার ব্লেকের দৃষ্টি গেল মেঝের দিকে। ঘরের ঠিক মাঝ বরাবর ধুলোয় ঢাকা মেঝের উপর জেগে আছে একটা অদ্ভুত দর্শন পাথরের পিলার। উচ্চতা আন্দাজ 4 ফুট আর চওড়ায় ওরকম 2 ফুট মতো হবে। পিলারটার 7টা তল, আর সেই 7 দিকের দেওয়ালেই অদ্ভুত লিপিতে কিসব যেন খোদাই করা। সেগুলো দেখতে অনেকটা মিশরীয় হায়ারোগ্লিফিক্সের মতো হলেও সেটা অজানা কোনো লিপি। পিলারটার উপরে রাখা একটা বিষম আকৃতির ধাতব বাক্স। বাক্সের ঢাকনাটা খোলা, আর তার ভেতরে 4টে ছোট ছোট ক্ল্যাম্প দিয়ে বসিয়ে রাখা একটা অদ্ভুত ডিম্বাকৃতি বস্তু। তবে ঠিক ডিম্বাকৃতিও বলা যায় না, বলা ভালো একটা বিষম আকৃতির গোলাটে বস্তু। আকারে প্রায় 4 ইঞ্চি মতো তো হবেই। পুরো জিনিসটাই এমন ভাবে ধুলোয় ঢেকে আছে যে ভালো করে বুঝে ওঠা যাচ্ছে না। পিলারটার চারদিকে গোল করে বসানো 7টা হাই ব্যাক চেয়ার, সেগুলো মোটামুটি অক্ষতই রয়েছে। আর ঠিক পিছন দিকের দেওয়ালে ফ্রেস্কো করে আঁকা 7টা অদ্ভুত দর্শন ছবি। ধুলোর পরতের মধ্যে দিয়ে যেটুকু বোঝা যাচ্ছে তাতে ব্লেকের মনে হলো সেগুলো যেন কিছু অতিকায় মুখমণ্ডলের ছবি, অনেকটা ইস্টার আইল্যান্ডের মূর্তিগুলোর মতন। অন্যদিকে দেওয়ালে দাঁড় করিয়ে রাখা একটা মই, সেই মইটা সোজা উঠে গেছে ছাদের দিকে। সেদিকে চেয়ে ব্লেক দেখলেন সেখানে একটা চিলে কোঠার ঘরে যাবার ট্র্যাপডোর। অন্ধকারে সয়ে আসা চোখে ব্লেক এবার দেখলেন পিলারের উপর রাখা বাক্সটার গায়ে অদ্ভুত সব কারুকার্য করা। সেগুলো দেখার জন্য তিনি সেদিকে এগিয়ে গেলেন। পকেট থেকে রুমাল বার করে বাক্সের বাইরেটা ভালো করে ঝাড়লেন তিনি। কারুকার্যগুলো এবার অনেকখানি স্পষ্ট হয়ে উঠল। অবাক হয়ে ব্লেক দেখলেন ওগুলো আসলে নানান প্রাণীর ছবি, কিন্তু এমন অদ্ভুত দর্শন প্রাণী এই গ্রহের বুকে কেউ কোনোদিন দেখেছে বলে তো মনে হয় না। সেই ডিম্বাকৃতি বস্তুটাকেও এবার ভালো করে দেখতে পেলেন ব্লেক। না, জিনিসটা একেবারেই ডিম্বাকৃতি বা গোলাকৃতি নয়। ধুলো পড়ে এতক্ষণ ওরকম মনে হচ্ছিল। জিনিসটা আসলে একটা পলিহেড্রন, অর্থাৎ এমন একটা জ্যামিতিক আকার যার অনেকগুলো তল আছে, কিন্তু প্রত্যেকটা তলের আকার আয়তন পরস্পরের থেকে আলাদা। জিনিসটা কোনো একটা অজানা স্ফটিক বা ক্রিস্টালের তৈরি, আর পলকাটা হীরের মতোই চকচকে। রং কালো, কাটা ধারগুলোতে লালচে দুতি। স্ফটিকের উপরে ধুলোটা মুছে সম্পূর্ণ পরিষ্কার করা মাত্রই একটা অদ্ভুত অনুভূতি হলো ব্লেকের। অনুভূতিটা বলে বোঝানো খুব মুশকিল। একসঙ্গে একটা ভয় আর তীব্র আকর্ষণের অনুভূতি।
অনেক চেষ্টা করেও ব্লেক কিছুতেই সেই স্ফটিক খণ্ডের দিক থেকে চোখ সরাতে পারছেন না। মনে হচ্ছে স্ফটিকটার ভেতরে যেন আরো একটা গোটা অজানা ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে, আর সেই ব্রহ্মাণ্ডেরই কোনো এক অজানা অস্তিত্ব সেই স্ফটিকের মধ্যে থেকেই একই রকম উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। কয়েক মুহূর্তের জন্য ব্লেকের চোখে কেমন যেন একটা ঘোর লেগে গেল। চোখের সামনে ভেসে উঠছে একটা অপার্থিব জগৎ, সম্পূর্ণ অচেনা কিম্ভূত কিমাকার এক প্রকৃতি। পর্বত, সমুদ্র, মরুপ্রান্তর আর ততোধিক অদ্ভুত দর্শন কিছু প্রাণীর অবয়ব। পরক্ষণেই চতুর্পাশে আবারও অন্ধকার, কিন্তু সেই অন্ধকার এই পৃথিবীর অন্ধকারের মতো স্নিগ্ধ নয়। সে অন্ধকার যেন নিজেই একটা সজীব অস্তিত্ব। তাতে রয়েছে প্রাণী দেহের মতো প্রাণের স্পন্দন, রয়েছে সজীব চেতনা। রীতিমতো কষ্ট করে সেদিক থেকে চোখ সরালেন ব্লেক। এবার যেদিকে দেওয়ালে মই রাখা সেই দিকটায় চোখ পড়ল ব্লেকের। এবার আরো একটা জিনিস তার চোখে পড়ল, যেটা তিনি এতক্ষণ খেয়াল করেননি। মইয়ের ঠিক পাশে মেঝের ওপর একটা বেশ বড়সড় উঁচু ধুলোর ঢিবি জমে আছে। জিনিসটা কেন তার দৃষ্টি আকর্ষণ করলো তা বলা মুশকিল, কিন্তু ওটার মধ্যে এমন একটা কিছু ছিল যা ব্লেকের অবচেতন মনে নাড়া দিল। ব্লেক মাকড়সা জাল সরিয়ে কোনো রকমে এগিয়ে গেলেন সেই দিকে। হাত আর রুমাল দিয়ে খানিকটা ধুলো পরিষ্কার করতেই ভয়ানকভাবে চমকে উঠলেন ব্লেক। সেই ঢিবিটা আদতে একটা গোটা নরকঙ্কাল। চেহারা দেখে বোঝা যায় এটা বহু দীর্ঘ সময় ধরে এখানেই রয়েছে। মৃতদেহের পোশাক পচে ছিন্ন ভিন্ন হয়ে গেলেও তার কিছু অংশের সেলাইয়ের প্যাটার্ন, ডিজাইন, বোতাম, ব্রুচ, শার্ট কাফ ইত্যাদি দেখে বেশ বোঝা যায় যে সেগুলো পুরনো ফ্যাশনের, অর্থাৎ কম করে হলেও 40 থেকে 50 বছরের পুরনো। পায়ের জুতো জোড়াও হাল ফ্যাশনের নয়। কোটের পকেটের দিকটা মোটামুটি ভাবে অক্ষত। সেই পকেট হাতড়ে ব্লেক কয়েকটা জিনিস পেলেন। একটা প্রেস কার্ড, তাতে লেখা স্থানীয়ভাবে অত্যন্ত সুপরিচিত একটা খবরের কাগজের নাম, দ্য প্রভিডেন্স টেলিগ্রাম, আর একটা শতচ্ছিন্ন লেদার পকেট বুক। সেটা খুলে প্রথম পাতাটা ভালো করে দেখলেন ব্লেক। লেখা আছে এডউইন এম লিলিব্রিজ, 1893। ডায়েরির পাতা উল্টালেন ব্লেক। পশ্চিমের জানালা দিয়ে আসা নিভন্ত আলোয় ব্লেক দেখলেন ডায়েরিটায় ছাড়া ছাড়া ভাবে অনেক কিছু লেখা। তিনি সেগুলো পড়তে লাগলেন। প্রফেসর এনক বাওয়েন মিশর থেকে দেশে ফেরেন 1844 সালে। জুলাই মাসে ওল্ড ফ্রেবল চার্চ কিনলেন। তার প্রত্নতাত্ত্বিক ও ওকাল্ট বিষয়ক কাজগুলো খুবই সুপরিচিত। ডক্টর ড্রাউন ফোর্থ ব্যাপটিস্ট চার্চের সদস্য 27 ডিসেম্বর 1844 একটি সার্মনের মাধ্যমে সকলকে সতর্ক করলেন। তিনি বললেন, গির্জা খারাপ শক্তির দখলে চলে যাচ্ছে। 1846 3টি অন্তর্ধান, দ্যুতিময় স্ফটিক খণ্ডের কথা প্রথম জানা গেল। 1848 7টি অন্তর্ধান, গুজব রটল গির্জায় শয়তানের উদ্দেশ্যে রক্তাহুতি দেওয়া হয়। 1853 গির্জা থেকে নানান রকম অদ্ভুত শব্দ শোনা যায়, তদন্তে কিছু পাওয়া যায়নি। ফাদার ও ম্যালে বললেন গির্জায় শয়তানের উপাসনা হয়। সেই উপাসনায় এমন এক অস্তিত্বকে আহ্বান করা হয় যা আলো সহ্য করতে পারে না। একমাত্র আলো দিয়েই তার মোকাবিলা করা সম্ভব। সম্ভবত ফ্রান্সিস এক্স ফেনি, যিনি 1849 সালে স্টারি উইজডম সেক্টে যোগ দিয়েছিলেন, তার মৃত্যুসজ্জায় ফাদার ও ম্যালের কাছে এই স্বীকারোক্তি করে যান। স্টারি উইজডম সেক্টের উপাসকরা মনে করে যে ওই স্ফটিক খণ্ডের দিকে তাকালে পরলোকের দেখা পাওয়া যায়, এবং সেই অন্ধকারের অস্তিত্ব বা হন্টার অফ দ্য ডার্ক তাদের নানান গোপন আর রহস্যময় জ্ঞানের সন্ধান দেয়। 1857 জানা গেল সেই স্ফটিক খণ্ডের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে সেই অন্ধকারের অস্তিত্বকে আহ্বান করা যায়। 1869 প্যাট্রিক রেগানের অন্তর্ধান, আইরিশ জনতার চার্চ ঘেরাও। 1876 6টি অন্তর্ধান। 1877 এপ্রিল চার্চ বন্ধ করে দেওয়া হলো
একই বছরে 181 জন মানুষ ফেডারেল হিল টাউন ছেড়ে চলে গেলেন। 1880 ভূতের গল্পের গুজব শুরু হলো। আমার করণীয়, ওখানে একবার ঢুকতে হবে। বন্ধ হয়ে যাওয়ার পর ওখানে আর কেউ কখনো ঢোকেনি এই সত্যতা নিজে গিয়ে যাচাই করতে হবে। আর ল্যানিগানের কাছ থেকে 1851 সালে তোলা চার্চের একটা ফটোগ্রাফ চাইতে হবে। এরপর আর কোনো লেখা নেই। পকেটবুকটা বন্ধ করে সেটাকে নিজের কোটের পকেটে রাখলেন ব্লেক। খাপছাড়া হলেও পকেটবুকের লেখাগুলো থেকে ঘটনাক্রম এবং মর্মার্থ বেশ ভালো মতোই উদ্ধার করা যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে ইনি সেই নিখোঁজ সাংবাদিক। আজ থেকে 42 বছর আগে তিনি এসে ঢুকেছিলেন এই পরিত্যক্ত স্থানে। একজন প্রকৃত সাংবাদিকের মতো সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তিনি। সম্ভবত আর কেউ জানতো না যে তিনি এখানে আসার পরিকল্পনা করেছেন। তাই সব জায়গায় অনুসন্ধান করা হলেও এখানে কেউ খোঁজ করেনি। কিন্তু এখানে এসে ভদ্রলোক মারা গেলেন কিভাবে? উনি কি কোনো কারণে খুব ভয় পেয়েছিলেন আর তার থেকেই আচমকা হার্ট অ্যাটাক হয়? কঙ্কালটা ভালো করে দেখতে লাগলেন ব্লেক। না, কঙ্কালটার মধ্যে একটা অস্বাভাবিকত্ব আছে। প্রায় সমস্ত হাড়গুলোই অস্বাভাবিক রকমের হলুদ। কোনো কোনো জায়গায় যেন পুড়ে বা গলে গেছে। শুধু তাই নয়, সেই পোড়া ছাপ পোশাকের উপরেও নানা স্থানে রয়েছে। আর মাথার খুলিটার ঠিক ব্রহ্মতালুর জায়গাটায় একটা গোল ফুটো। দেখে মনে হচ্ছে যেন অ্যাসিড জাতীয় কিছু পুড়ে সেটা তৈরি হয়েছে। গত 4 দশক ধরে এখানে পড়ে থাকা কঙ্কালটার সাথে কি হয়েছিল তা এখন অলপ করে বলা মুশকিল। কোনো এক অজানা মন্ত্র বলে ব্লেকের দৃষ্টি আবারও ঘুরল সেই স্ফটিক খণ্ডের দিকে। তিনি নিজের দৃষ্টিকে যেন আর নিয়ন্ত্রণ করতে পারছেন না। অন্য কোনো এক রহস্যময় শক্তি যেন তার দৃষ্টিকে পরিচালনা করছে। আবারও চোখের সামনে চলচ্ছবির মতো ভেসে উঠছে নানান দৃশ্য। হুডবলা আলখাল্লা পরিহিত অনেক মানুষের একটা মিছিল চলেছে ধু ধু মরুভূমির ওপর দিয়ে। না, মানুষ তো নয়, ওগুলো অন্য কোনো অজানা জগতের জীব। দিগন্ত রেখায় দেখা যাচ্ছে অদ্ভুত দর্শন টিলা আর সুউচ্চ টাওয়ারের মতো সব আকার। ব্লেক সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন, অথচ সেই দৃশ্যমান জগতের মধ্যে আলোর চিহ্ন মাত্রও নেই। বরং একটা অজানা আধার ঢেকে রেখেছে চারপাশ। সেই আধার যেন বাতাসের সাথে সাথে স্পন্দিত হচ্ছে। তারপর আচমকাই ব্লেকের ঘোর কেটে গেল, আর সেই ঘোরের জায়গা নিল একটা আদিম অকৃত্রিম ভয়। সেই ভয়ের প্রাবল্য এতটাই গভীর যে ব্লেকের দম বন্ধ হয়ে এলো। ছিটকে সরে এসে স্ফটিকের দিক থেকে মুখ ঘোরালেন তিনি। অথচ কি অদ্ভুত ব্যাপার, সহসা কেন তিনি এমন ভয় পেলেন তা তিনি নিজেও জানেন না। চারপাশে চেয়ে দেখলেন ব্লেক। না, তিনি ছাড়া সেই ঘরে আর কেউ নেই। কিন্তু তবু কেন তার বারবার মনে হচ্ছে যে সেই আধো অন্ধকারে গা মিশিয়ে ওই ঘরেই উপস্থিত হয়েছে কোনো এক অজানা অস্তিত্ব। কেন মনে হচ্ছে যে সেই অস্তিত্ব আসলে অপার্থিব, ভিন জগতের। মনে হচ্ছে দিনের আলো যত শেষ হয়ে আসছে তত যেন তার ভয়টা পাল্লা দিয়ে বাড়ছে। ব্লেকের কাছে একটা আলো পর্যন্ত নেই। পুরো অন্ধকার নেমে গেলে তিনি আদৌ এখান থেকে বেরোতে পারবেন কিনা সন্দেহ। কিন্তু এ কি, অন্ধকারের মধ্যেও চারপাশে সবকিছু স্পষ্ট হয়ে উঠছে কিভাবে? আবারও তার দৃষ্টি ঘুরল সেই রহস্যময় স্ফটিক খণ্ডের দিকে। হ্যাঁ, একটা অন্ধকার জ্যোতি নির্গত হচ্ছে সেই স্ফটিক খণ্ড থেকেই। না, কোনো আলো সেখানে নেই, অথচ ওটা থেকে কিছু একটা বেরোচ্ছে, যার ফলে চারপাশের অন্ধকারটা অনেক বেশি স্পষ্ট আর দৃশ্যমান হয়ে উঠছে। সেই কারণেই কি এই মৃত সাংবাদিকের ডায়েরিতে দ্যুতিময় স্ফটিক খণ্ড এই কথাটা লেখা ছিল? হে ঈশ্বর, এ কি ভয়ানক জায়গায় এসে পড়েছেন তিনি! এ কোন নরকের অন্ধকার অধিষ্ঠান! যুগ যুগ ধরে এই প্রাচীরের অন্তরালে কি অনাসৃষ্টি কাণ্ড ঘটেছে! এই অনুভূতির মাঝেই ব্লেকের নাকে ভেসে এলো একটা অজানা অথচ অসহ্য দুর্গন্ধ। কিন্তু সেই গন্ধের উৎস কোথায় তা তিনি কিছুতেই বুঝে উঠতে পারলেন না। আতঙ্কিত পায়ে কোনো রকমে ছুটে গিয়ে সেই বাক্সের ঢাকনাটা তিনি বন্ধ করে দিলেন। বাক্সটা সশব্দে বন্ধ হয়ে গেল, আর ঠিক সাথে সাথেই
ওই ঘরের উপরে চিলেকোঠা বা স্টিপল থেকে ভেসে এলো একটা শব্দ। একবার মনে হলো কাঠের সঙ্গে কাঠ ঘষার একটা শব্দ, কিন্তু পরক্ষণেই মনে হলো ইঁদুরের ডাক। এত বছরের পরিত্যক্ত একটা বাড়িতে ইঁদুরের বাড়বাড়ন্ত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্যভাবে সেই ইঁদুরের ডাক ব্লেকের মনে এক ভয়ানক প্রতিক্রিয়া তৈরি করলো। আতঙ্কে অন্ধ হয়ে তিনি ছিটকে বেরিয়ে এলেন সেই অভিশপ্ত ঘর থেকে। তারপর প্রাণপণে ছুটে সেই ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে নেমে অন্ধকারের মধ্যে সেই সেলের জানালা দিয়ে লাফিয়ে পড়লেন বাইরে। বাইরে দিনের আলো মুছে গিয়ে অন্ধকার ঘন হয়ে এসেছে। ব্লেক কিন্তু থামলেন না। ছুটতে ছুটতে সেই পাথরের চত্বর, ফেডারেল হিলের সরপিল নির্জন অলিগলি সমস্ত পার হয়ে তিনি নেমে এলেন শহরতলির রাজপথে। ছুটতে ছুটতে সেই রাতে কখন যে নিজের বাড়িতে এসে পৌঁছলেন তা তিনি নিজেও জানেন না। তারপর কেটে গেছে বেশ কয়েকটা দিন। ব্লেক ঘুণাক্ষরেও তার সেই অভিযানের কথা কাউকে বলেননি, কিন্তু নিজে পড়াশুনো করেছেন বিস্তর। স্থানীয় লাইব্রেরিতে গিয়ে পুরনো খবরের কাগজের আর্কাইভ ঘেটেছেন। একই সঙ্গে সাথে করে নিয়ে আসা সেই চামড়ার রেকর্ড বুকটা থেকে সাংকেতিক ভাষার পাঠোদ্ধার করার আপ্রাণ চেষ্টা করেছেন। ভাষাটা একেবারেই সহজ নয়, এবং এই ভাষার সাথে কোনো পরিচিত ভাষা যেমন ইংলিশ, ল্যাটিন, স্প্যানিশ, ফ্রেঞ্চ এর কোনোটারই কোনো মিল নেই। প্রতিদিন সন্ধেবেলায় একটা আশ্চর্য আকর্ষণ ঘিরে ধরে তাকে। তখন অন্য সমস্ত কাজ ফেলে রেখে সম্মোহিতের মতো তিনি এসে বসেন তার স্টাডি টেবিলে। জানালা দিয়ে অপলক চেয়ে থাকেন দূরের সেই অভিশপ্ত আকারের দিকে। কিন্তু এখন তার মনে সেই আগের মতন আবেগ বা বিস্ময়ের সঞ্চার কিন্তু হয় না, বরং সঞ্চারিত হয় ত্রাস, আতঙ্ক। এখন তিনি জানেন যে দূর থেকে কুয়াশার চাদরে ঢেকে থাকা ওই জায়গাটা আসলে কতখানি সাংঘাতিক, এবং এখন উপলব্ধি করেন যে কেন উড়ন্ত পাখির ঝাঁক ওই স্থান এড়িয়ে চলে। তার ডায়েরির জুন মাসের এন্ট্রিতে তিনি লিখছেন যে অবশেষে তিনি সেই সাংকেতিক ভাষার পাঠোদ্ধার করতে সক্ষম হয়েছেন। সেই ভাষা আসলে এক অতীব প্রাচীন ভাষা, যা কেবলমাত্র নানান রকম গোপন গুহ্য উপাসনার ক্ষেত্রেই ব্যবহৃত হতো। পাঠোদ্ধার করার পর সেই লেখা পড়তে পড়তে ব্লেক যা জানতে পারলেন তাতে তিনি রীতিমতো শিউরে উঠলেন। লেখা আছে, সেই দ্যুতিময় স্ফটিক খণ্ডের দিকে যদি কেউ দীর্ঘ সময় এক দৃষ্টে চেয়ে থাকে, তবে সেই অন্ধকারের অস্তিত্ব, দ্য হন্টার অফ দ্য ডার্ক, জেগে ওঠে। অন্ধকারের ঘূর্ণির ভেতর থেকে বেরিয়ে আসে সে, আর তারপর উপাসককে দান করে অজানা শক্তি আর জ্ঞান, কিন্তু বিনিময়ে দাবি করে অজস্র বলিদান। ব্লেকের মনে একটা সংশয় জেগে উঠছে যে তবে কি তিনি নিজের ভুলে সেই অস্তিত্বকে মুক্ত করে দিয়ে এসেছেন। তবে একটাই ভরসা যে সেই জায়গাটা চারিদিকে যেহেতু প্রচুর অলিগলি রয়েছে, তাই স্বাভাবিকভাবেই রয়েছে প্রচুর স্ট্রিট ল্যাম্প। রাতের বেলায় সেই আলো চারপাশ থেকে প্রাচীরের মতো বেষ্টন করে রাখে সেই গির্জাকে, ফলে সেই আলোর প্রাচীর টপকে অন্ধকারের ওই অস্তিত্ব কিছুতেই বাইরে আসতে পারে না। ওই দ্যুতিমান স্ফটিক খণ্ড আসলে অজস্র সমান্তরাল জগতের মধ্যে একটা জানালা। সেই স্ফটিক খণ্ড কিভাবে পৃথিবীর বুকে এসে পড়েছিল তা স্পষ্টভাবে কেউ জানে না। এরপর ব্লেক কিছু আশ্চর্য জনগোষ্ঠীর নাম করেছেন, যাদের উল্লেখ মানব সভ্যতার সাধারণ ইতিহাসের পাতায় পাওয়া যায় না। সেই সমস্ত জনগোষ্ঠীর হাত ধরেই নাকি ওই স্ফটিক খণ্ড এসে পৌঁছয় মিশর দেশে। কিন্তু তারপর সেখান থেকে তা কিভাবে এই ফেডারেল হিলে এসে পৌঁছলো তার কোনো যোগসূত্র পাওয়া যায়নি। জুলাই মাসের শুরুতে স্থানীয় খবরের কাগজে একটা খবর বেরোলো, যেটা বহু লোকের নজর এড়িয়ে গেলেও ব্লেকের দৃষ্টি আকর্ষণ করল। খবরটা এরকম, ফেডারেল হিলে নতুন করে একটা আতঙ্কের সঞ্চার হয়েছে। স্থানীয় ইতালিয়ানদের বক্তব্য, রাতের বেলায় সেই গির্জার টাওয়ারের মাথায় চিলেকোঠার ঘর থেকে নানান ধরনের অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। শব্দ শুনে মনে হয় কিছু একটা সেই বন্ধ ঘরটার ভেতর ছুটে বেড়াচ্ছে এবং ক্রমাগত দেওয়ালে ধাক্কা খাচ্ছে। কখনো মনে হয় কেউ ভেতরের দেওয়ালে ক্রমাগত নখ দিয়ে আঁচড় কাটছে। আর এই সমস্ত কিছু নাকি শুরু হয়েছে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেই গির্জায় ঢোকার পর থেকে। শুধু তাই নয়, এলাকার বহু মানুষ জানিয়েছেন যে তাঁরা নাকি প্রতিদিন রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছেন।
প্রতি রাতেই প্রচন্ড ভয়ে তাদের ঘুম ভেঙে যায়, কিন্তু স্বপ্নের মধ্যে কি দেখে তারা এত ভয় পেয়েছেন তা তারা আর মনে করতে পারেন না। সকলে মিলে তাই দ্বারস্থ হয়েছেন স্থানীয় পাদ্রীর। তাদের নাকি বারংবার মনে হচ্ছে যে তাদের সকলের উপর কেউ একটা নজর রাখছে। অন্ধকার নামলে পরে তাদের মনের এই অনুভূতি আরো প্রগাঢ় হয়ে ওঠে। খবরের কাগজে অবশ্য গোটা বিষয়টাকে স্থানীয় মানুষদের কুসংস্কার বলেই উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু ব্লেক পুরোটাই বুঝতে পারছেন। বারবার ডায়েরিতে এই সমস্ত ঘটনার জন্য তিনি নিজেকেই দায়ী করেছেন। তার স্থির বিশ্বাস ওই স্ফটিক খণ্ডের দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে তিনি নিজের অজান্তে অন্ধকারের সেই অভিশপ্ত অস্তিত্ব বা দ্য হন্টার অফ দ্য ডার্ককে আহ্বান করে ফেলেছেন। আর ঠিক তারপরেই তিনি একটা অদ্ভুত কথা লিখেছেন। তিনি স্বীকার করেছেন যে এত কিছু সত্ত্বেও তার মনের গভীরে কোথাও একটা অদম্য বাসনা জেগে উঠছে। তার নাকি ইচ্ছে করছে আবারও সেই অভিশপ্ত স্থানে গিয়ে সেই স্ফটিকের দিকে একদৃষ্টে চেয়ে থাকতে। এই অশুভ ইচ্ছে হানা দিচ্ছে তার স্বপ্নের মধ্যেও। অতি কষ্টে নিজেকে সংযত রাখার চেষ্টা করছেন তিনি। আর তারপরেই এমন একটা ঘটনা ঘটল যাতে ব্লেকের মনের শান্তি চিরতরে নষ্ট হয়ে গেল। বলা ভালো, এক শাশ্বত চিরস্থায়ী আতঙ্কের বাতাবরণ তাকে ঘিরে ধরল। 17 জুলাই ডায়েরি এন্ট্রিতে তিনি লিখছেন, তার সাথে এক অত্যাশ্চর্য এবং সাংঘাতিক ঘটনা ঘটেছে। বিষয়টা সেই ফেডারেল হিলের সাথেই সম্পর্কিত, কিন্তু তার উপর সেই ঘটনার প্রতিক্রিয়া হয়েছে মারাত্মক। সেদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। সেই কারণে ফেডারেল হিলের বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল প্রায় ঘন্টাখানেক। এটা এই অঞ্চলে কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। তাছাড়া বজ্র বিদ্যুতের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় জনগণের নিরাপত্তার স্বার্থেই। কিন্তু অস্বাভাবিক ঘটনা যেটা, সেটা হলো ফেডারেল হিলের ইতালীয় জনগণের মধ্যে সৃষ্টি হলো এক ভয়ানক চাঞ্চল্য। তারা যেন ভয়ে আতঙ্কে একেবারে পাগল হয়ে উঠলেন। সেই গির্জার আশেপাশে যাদের বাড়ি, তারা দাবি করতে লাগলেন যে রাস্তায় আলো না থাকায় সেই গির্জার টাওয়ারের চিলেকোঠা থেকে আসা সেই বিচিত্র শব্দের প্রাবল্য যেন অনেক বেড়ে গেছে। আলো না থাকার সুযোগে সেই চিলেকোঠায় থাকা কিছু একটা যেন নেমে এসছে সেই চিলেকোঠার নিচের সেই বড় ঘরটায়। সেখানেও দেওয়ালে ক্রমাগত ধাক্কার মতো শব্দ হচ্ছে, এমনকি কাঁচ ভাঙার শব্দও নাকি পাওয়া গেছে। কিন্তু তারপরেই আচমকা বিদ্যুৎ ফিরে আসে এবং সেই অজানা অস্তিত্ব তখন ছিটকে আবার ফিরে যায় উপরের সেই গবাক্ষবিহীন চিলেকোঠায়। কারণ সেই অভিশপ্ত অস্তিত্ব আলো সহ্য করতে পারে না। আতঙ্কিত অবস্থাতেও গোটা লোডশেডিং এর সময়টায় স্থানীয় মানুষরা বৃষ্টির মধ্যে ছাতা মাথায়, হাতে জ্বলন্ত মোমবাতি আর লণ্ঠন নিয়ে গির্জাটাকে ঘিরে একটা আলোর বলয় তৈরি করে দাঁড়িয়েছিলেন, যাতে ওই অন্ধকারের পিশাচ তাদের লোকালয়ে কোনো রকম আক্রমণ হানতে না পারে। ঝোড়ো হাওয়ায় যাতে মোমবাতি নিভে না যায় তার জন্য তারা কাগজ দিয়ে মোমবাতির শিখা আড়াল করে রাখছিলেন, আর কোনোভাবে নিভে গেলেই আবারও তা জ্বালিয়ে দিচ্ছিলেন। তাদের দাবি, একবার নাকি গির্জার সদর দরজার উপরেও ভেতর থেকে আঘাত এসেছিল, কিন্তু সেই মুহূর্তেই কারেন্ট এসে যাওয়ায় এই যাত্রা সকলে বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তবে এখানেই শেষ নয়। সেই ডামাডোলের মধ্যে দুজন সাংবাদিক নাকি সকলের নিষেধ উপেক্ষা করে সেই সেলারের জানালা দিয়ে গির্জার ভেতর ঢুকে পড়েন। তবে তাদের হাতে ছিল জোরালো আলোযুক্ত ফ্ল্যাশ লাইট, ফলে তাদের কোনো রকম কোনো ক্ষতি হয়নি। ভেতরে ঢুকে তারা দেখেন যে সব জায়গায় ধুলোর পরত জমে থাকলেও সেই সর্পিল সিঁড়ি আর চিলেকোঠার নিচের সেই বড় ঘরটার মেঝে সম্পূর্ণ পরিষ্কার, যেন সদ্য কেউ ঝাড় দিয়েছে। আর চারিদিকে দেওয়ালের গায়ে ভাঙা আসবাবপত্র, জানালার কাঁচ, সর্বত্র লেগে আছে একটা অদ্ভুত হলুদ রঙের চ্যাটচ্যাটে পদার্থ। আর যেখানে সেটা লেগেছে সেসব জায়গাগুলো যেন পুড়ে পুড়ে গেছে। সাংবাদিকদের ধারণা ওটা কোনো অ্যাসিড জাতীয় অজানা পদার্থ। শুধু তাই নয়, সেই হলুদ পদার্থ লেগে আছে চিলেকোঠায় ওঠার সেই মুইয়ের ওপরেও। চারিদিকে ছড়িয়ে আছে একটা অজানা অথচ অসহ্য দুর্গন্ধ। সেই উপরের বড় ঘরের পাথরের পিলার, দেওয়ালের অদ্ভুত দর্শন ছবি, চেয়ার, সবকিছুর কথাই সাংবাদিকরা উল্লেখ করেছেন। কিন্তু তাদের প্রতিবেদনে সেই দ্যুতিময় স্ফটিক খণ্ড আর সেই অদ্ভুত কারুকার্য করা ধাতব বাক্স যার মধ্যে সেই স্ফটিক খণ্ড রাখা ছিল, বা সেই অন্তর্হিত সাংবাদিকের নরকঙ্কাল, এসবের কোনো উল্লেখ নেই। তবে যে বিষয়টা ব্লেককে সব থেকে বেশি বিচলিত করছে সেটা হলো
সাংবাদিকরা দেখেছেন সেই ঘরের সবকটা জানালার কাচ ভাঙা, আর দুটো জানালার সামনে নানান গদি, কাপড় আর আসবাবপত্র জড়ো করা, যেন কেউ জানালাগুলোকে সেসব দিয়ে আড়াল করে ঘরে সমস্ত আলো ঢোকার পথ বন্ধ করতে চাইছিল। আর হঠাৎ কোনো কারণে কাজ অসম্পূর্ণ রেখেই তাকে সেখান থেকে তড়িঘড়ি সরে পড়তে হয়েছে। একজন সাংবাদিক দুঃসাহস করে সেই মই বেয়ে উপরে উঠে ছাদের ট্র্যাপডোর খুলে চিলেকোঠায় উঁকি দেন। তার টর্চের জোরালো আলো ফেলে তিনি কিন্তু কিছুই দেখতে পাননি। গবাক্ষবিহীন সেই ঘরটা ধুলোয় ধূসরিত, সম্পূর্ণ ফাঁকা। শুধু ট্র্যাপডোরের মুখটাতে মেঝের ওপর পড়ে আছে সেই হলুদ চ্যাটচ্যাটে অ্যাসিডিক সান্ধ্র পদার্থ। ব্লেক যা বুঝতে পারছেন তা যথারীতি সাংবাদিকরা বুঝতে পারেননি। তাদের মতে এগুলো স্থানীয় ছেলে ছোকরাদের কাজ, তারাই নাকি এসব প্র্যাকটিক্যাল যোগ করছে কোনো বিশেষ উদ্দেশ্যে। আর স্থানীয় লোকজন এমনই কুসংস্কারাচ্ছন্ন যে তাদের ভয়ে সপ্তমে চড়ছে। এরপর পুলিশ এসেও সেই একই কথা বলেছে। পরপর দুজন কনস্টেবল তদন্ত করতে গির্জায় ঢুকতে অস্বীকার করেন। তৃতীয় জন খানিক নিমরাজি হয়ে দ্রুত একটা টহল দিয়ে এসে বিবৃতি দেন। সাংবাদিকদের সাথে তার বিবৃতির খুব একটা পার্থক্য নেই, সেটা বলাই বাহুল্য। এই সময়ের পর থেকেই ব্লেকের সমস্ত ডায়েরি এন্ট্রিতে রয়েছে স্নায়বিক উত্তেজনা আর আতঙ্কের ছাপ। কাজকর্ম মাথায় উঠেছে তার। মনের মধ্যে ভয়ের সঞ্চার হওয়া সত্ত্বেও সারা দিন তিনি স্টাডিতে বসে জানালা দিয়ে চেয়ে থাকেন ফেডারেল হিলের দিকে। মনে মনে একটা আশঙ্কা জেগে উঠছে তার। কিছুদিন অন্তর অন্তরই ঝড় বৃষ্টি হচ্ছে। যদি আবার একটা ইলেকট্রিক্যাল ব্রেকডাউন হয় তখন কি হবে? তাহলেই তো সর্বনাশ। এরপর প্রায় তিনবার ঝড় বৃষ্টি চলাকালীন তিনি ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে ফোন করেছেন এবং তাদের কাতরভাবে অনুরোধ করেছেন যে তারা যেন কোনো অবস্থাতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করেন। বিদ্যুৎ সংস্থার পক্ষ থেকেও এই কথা স্বীকার করা হয়েছে। তারা জানিয়েছেন যে প্রত্যেকবারই ফোন করে ব্লেক নাকি রীতিমতো পাগলের মতো আচরণ করতেন, একেবারে যাকে বলে ফ্র্যান্টিক আচরণ। ডায়েরিতে বারংবার ব্লেক প্রকাশ করেছেন সংশয়। উপরের সেই ঘর থেকে লেলে ব্রিজের কঙ্কাল আর স্ফটিক খণ্ড সহ ধাতব বাক্স কে সরালো সেটাই তার কাছে সব থেকে রহস্যজনক ব্যাপার। আর কেই বা জানালা ব্লক করে আলো ঢোকার পথ বন্ধ করার চেষ্টা করছিল। ব্লেকের অনুমান এই সব ওই অপশক্তিরই কাজ। ব্লেক বেশ বুঝতে পারছেন যে তিনি প্রাণপণে না চাইলেও তার সঙ্গে সেই অপশক্তির একটা যোগসূত্র স্থাপিত হয়েছে। সেই দিন ওই পরিত্যক্ত স্থানে ঢুকে তিনি যে কি ভুল করেছেন তা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। রাতে ঘুমোতে পারেন না তিনি। ভয়ানক সব দুঃস্বপ্ন ঘিরে ধরে তাকে। ভয়ের সাথে সাথে কিসের যেন একটা অমোঘ আকর্ষণ অনুভব করেন তিনি। কখনো বা হঠাৎ সম্বিত ফিরে পেয়ে দেখেন তিনি জানালার সামনে বসে বাইরে তাকিয়ে আছেন, অথচ কখন কোন অচৈতন্যের ঘোরে তিনি এসে ওখানে বসেছেন তা তিনি মনে করতে পারেন না। ব্যাপারটা এই পর্যন্ত থাকলেও বিশেষ ক্ষতি ছিল না, কিন্তু ঘটনা বিপজ্জনক মন নিল অগস্ট মাস পড়া মাত্রই। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর নিয়ম মতোই পোশাক ছেড়ে নাইট ড্রেস পরে ঘুমোতে গিয়েছিলেন ব্লেক। অনেক রাতে আন্দাজ 3টের আশেপাশে তার ঘুম আচমকা ভেঙে যায়। চমকে উঠে ব্লেক আবিষ্কার করেন তিনি নিজের বেডরুমে নেই। তিনি দাঁড়িয়ে আছেন কলেজ ডিস্ট্রিক্টের রাজপথের ওপর। তার মুখ ফেডারেল হিলের অভিমুখে। তার পরনে সম্পূর্ণ কোট, প্যান্ট, জুতো, অর্থাৎ ঘুমের ঘোরে উঠে তিনি পোশাক পরেছেন, তারপর রাজপথ ধরে হাঁটা দিয়েছেন সেই ভয়ঙ্কর স্থানের উদ্দেশ্যে। অথচ তার কিচ্ছু মনে নেই। তবে কি সেই অপশক্তি কোনো অজানা সম্মোহনের বশে তাকে সেখানে টেনে নিয়ে যেতে চাইছে? কোনো মতে ছুটে বাড়ি ফিরে আসেন তিনি। কিন্তু এই একই ঘটনা ঘটতে থাকলো বারংবার। ব্লেক ভীষণভাবে মুষড়ে পড়েছেন। আজকাল তিনি বাড়ি থেকে বেরোন না বললেই চলে। স্লিপিং স্যুট পরে বসে থাকেন নিজের ঘরে। খাওয়ার অর্ডারও করেন বাড়িওয়ালিকে টেলিফোন করে। রাতের বেলা হাতে পায়ে দড়ি দিয়ে খাটের সঙ্গে নিজেকে বেঁধে নেন। কেউ জিজ্ঞেস করলে বলেন তার ছোট থেকেই নাকি ঘুমের মধ্যে হাঁটার ব্যামো আছে, তাই এই সতর্কতা।
কিন্তু এত সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও শেষ রক্ষা হলো না। একদিন রাতে ঠিক একইভাবে ঘুম থেকে উঠে তিনি দেখলেন তিনি দাঁড়িয়ে আছেন এক দুর্ভেদ্য অন্ধকারের মাঝখানে। চারপাশে কিছু দেখা যাচ্ছে না। হোঁচট খেতে খেতে চারপাশ হাতড়াতে লাগলেন ব্লেক। নাকে ভেসে আসছে এক অসহ্য দুর্গন্ধ, আর মাথার ওপর দিক থেকে ভেসে আসছে নানান রকম অদ্ভুত শব্দ। হাতড়াতে হাতড়াতে হাত ঠেকল একটা পিলারে। হে কি, এ তো সেই গির্জার মাথার ঘরের মাঝখানের পিলারটা, যার 7টা তল, যার উপর সেই স্ফটিক খণ্ডের বাক্সটা রাখা ছিল। আরেকটু হাতড়াতে হাত ঠেকলো একটা মইয়ের গায়ে। এ তো ছিলে কোঠার ঘরে ওঠার সেই মইটা। ব্লেক অনুধাবন করলেন তিনি কোথায় এসে পড়েছেন। ঠিক তখনই তার মাথার উপর দিক থেকে নেমে এলো একটা দমকা হাওয়া, একটা গরম ভ্যাপসা দুর্গন্ধযুক্ত বাতাস। আতঙ্কে ব্লেক চিৎকার করে উঠলেন। তারপর যে কিভাবে প্রাণপণে ছুটে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন তা তার মনে নেই। সকালে হুঁশ ফিরতে তিনি দেখলেন তিনি নিজের স্টাডির মেঝেই পড়ে আছেন। আবারও তিনি সম্পূর্ণ পোশাক পরিহিত। সারা গায়ে ধুলো আর মাকড়সার জাল জড়িয়ে আছে। পোশাক ছিঁড়ে গেছে জায়গায় জায়গায়, আর পোশাকে লেগে আছে সেই অচেনা দুর্গন্ধ। ব্লেক আর নিতে পারলেন না, মাথা ঘুরে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। বছরের সব থেকে সাংঘাতিক ঝড় বৃষ্টির দিনটা এলো 8ই অগস্ট। ঘন ঘন বিদ্যুতের চমক আর বজ্রপাতের সাথে সাথে তুমুল বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। বাধ্য হয়ে ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিকে বিদ্যুৎ বন্ধ করতে হলো, আর ব্লেকের দশা হলো প্রায় উন্মাদগ্রস্ত। বারংবার তিনি ফোন করে চলেছেন বিদ্যুতের অফিসে। তারপর সম্ভবত অন্ধকারের মধ্যেই পাগলের মতো বেশ কিছু লাইন লিখেছেন তার ডায়েরিতে। অন্যদিকে ফেডারেল হিলে তখন অন্য চাঞ্চল্য। স্থানীয় অধিবাসীরা ছাতা মাথায় দিয়ে বা রেইনকোট পরে, কেউ ঢাকা দেওয়া মোমবাতি, কেউ তেলের লণ্ঠন, কেউ বা ইলেকট্রিক টর্চ নিয়ে ঘিরে দাঁড়িয়েছেন সেই গির্জাটাকে। তাদের প্রত্যেকের পকেটে পবিত্র ক্রুসিফিক্স। যতবার বিদ্যুৎ চমকে উঠছে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কিন্তু অন্ধকার বেড়ে উঠলেই একটা আতঙ্ক চেপে ধরছে তাদের। তাদের সাহস জোগানোর জন্য তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় পাদ্রী। কিন্তু তারপরেই হঠাৎই আরো জোরে বৃষ্টি নামলো, আর অদ্ভুতভাবে বিদ্যুতের চমক কমতে কমতে হঠাৎ একেবারে বন্ধ হয়ে গেল। আর ঝোড়ো হাওয়ায় অধিবাসীদের হাতের মোমবাতিগুলো এক এক করে নিভতে আরম্ভ করলো। আতঙ্ক ছড়িয়ে পড়ল জনগণের মধ্যে। গির্জার টাওয়ারের মধ্যে সেই রহস্যময় শব্দ ভয়ানকভাবে বেড়ে উঠেছে, আর তারপর আচমকাই অন্ধকারের মধ্যে সেই উঁচু টাওয়ারের জানালা দিয়ে কি একটা যেন ছিটকে বেরিয়ে এলো। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু উপস্থিত সকলের মনে হলো যেন অন্ধকারের মধ্যে আরো একটা অতিকায় জমাট বাঁধা অন্ধকার ভেসে যাচ্ছে তাদের মাথার উপর দিয়ে। চারপাশে ছড়িয়ে পড়ছে বিশ্রী দুর্গন্ধ, যেন একখণ্ড কালো মেঘ ডানা ঝাপটে উড়ে যাচ্ছে তাদের মাথার উপর দিয়ে। আতঙ্কে তখন মানুষজনের দাঁত কপাটি লেগে যাবার জোগাড়। তবুও তারা কেউ জায়গা ছেড়ে নড়লেন না। কিছুক্ষণ পর তাদের প্রবলভাবে স্বস্তি দিয়ে বিদ্যুৎ ঝলকে উঠল, আর পরক্ষণেই খুব কাছেই শোনা গেল তীব্র বজ্রপাতের শব্দ। বৃষ্টি থামল আধ ঘন্টা পর। কারেন্টও চলে এলো তার প্রায় সাথে সাথেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ফেডারেল হিলের বাসিন্দারা যে যার বাড়িতে ফিরে গেলেন। পরদিন খবরের কাগজে অবশ্য ঝড়ের কথাটা যতটা ফলাও করে লেখা হলো, এই সমস্ত অলৌকিক ঘটনাগুলোর কথা সেভাবে উল্লেখ করা হলো না। কিন্তু একটা বিশেষ ঘটনার কথা অবশ্যই লেখা হলো। রাতের সেই তীব্র বজ্রপাতটা হয়েছে কলেজ ডিস্ট্রিক্টের শহরতলির ঠিক মধ্যিখানে। তার আঘাতে কলেজ হিলের ওপরের দিকের বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিভার্সিটির একজন ছাত্র দাবি করেছে যে সে নাকি দেখেছে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী ভেসে যাচ্ছে মাথার উপর দিয়ে। আশেপাশের কোনো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা পরীক্ষা করতে গিয়ে স্থানীয়রা দেখতে পেলেন তার স্টাডির জানালায় বসে ফেডারেল হিলের দিকে এক দৃষ্টে চেয়ে আছেন রবার্ট ব্লেক।
কোনো বাড়ির কোনো ক্ষতি হয়নি দেখে লোকজন নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে গেল। কিন্তু তাদের খটকা লাগলো তখন, যখন পরদিন সকাল এবং পরদিন সন্ধেতেও তারা ব্লেককে একইভাবে সেই জানালার সামনে বসে থাকতে দেখলেন। তারা পুলিশে খবর দিলেন, আর পুলিশ এসে দরজা ভেঙে ঢুকে আবিষ্কার করলো ব্লেকের মৃতদেহ। জানালার ধারে বসেই ব্লেকের মৃত্যু হয়েছে। চোখ মুখ ফ্যাকাশে নীল, চোখে মুখে চরম আতঙ্কের ছাপ। অন্যান্য সমস্ত জিনিসের সঙ্গে ব্লেকের ডায়েরিটাও পুলিশের হাতে পড়ল। সেই ডায়েরির শেষ এন্ট্রিগুলো ভয়ানকভাবে দুর্বোধ্য আর খাপছাড়া, কিন্তু সেগুলোই ব্লেকের মৃত্যুকালীন মানসিক অবস্থার একমাত্র প্রমাণ। কথকের ভাষ্যে সেগুলো প্রকাশ করা দুষ্কর, তাই সেই শেষ পাতাটুকু সরাসরি এখানে তুলে ধরা হলো। এখনো আলো আসেনি, সবকিছু নির্ভর করছে বিদ্যুৎ চমকের উপর। ও ও আমাকে ডাকছে, স্মৃতিভ্রম হচ্ছে আমার। কি সব দেখছি চোখের সামনে, সবাই যেন আলো নিয়ে ওখানে ঘিরে দাঁড়ায়। শূন্যের মধ্যে উঠছে সে, আলোর গণ্ডি সে পেরোতে পারে না, কিন্তু এখন যে সব অন্ধকার। আমার নাম ব্লেক, ব্লেক, রবার্ট হ্যারিসন ব্লেক। ঠিকানা 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 620 ইস্ট ন্যাপ স্ট্রিট, মিলওয়াকি, উইসকনসিন। আমি 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 পৃথিবীর মানুষ, আর বিদ্যুৎ চমকাচ্ছে না। আজাদ হদ, আমাকে রক্ষা করুন। আমি অন্ধকারে স্পষ্ট সব দেখতে পাচ্ছি। আলোই আধার, আধারই আলো। ওই তো পাহাড়ের ওপর কত লোক, মোমবাতি, আলো। দূর এখন নিকট, নিকটই এখন দূর। আমি পাগল হয়ে যাচ্ছি। জিনিসটা ওই টাওয়ারের মধ্যে নড়ছে। ওটাই আমি ওটা। আমি বেরোবো, আমি ওখান থেকে বেরোবো। ও জানে আমি কোথায়। না, আমি তো রবার্ট ব্লেক। আমি রবার্ট ব্লেক। ওই সেই অন্ধকার টাওয়ার, সেই বিশ্রী দুর্গন্ধ। ওই জানালা ভাঙলো, ওটা আসছে, ওটাকে আমি দেখতে পাচ্ছি। নরকের বাতাস, কালো ডানা। ইয়ক্সত আমাকে বাঁচান, কি ভয়ানক ওই 3টে গোলকওয়ালা চোখটা। বাঁচান।